জীবন বড়ই অদ্ভুত। আমরা পরিকল্পনা করি এক আর হয়ে যায় আরেক। আমরা কিন্তু কখনোই কল্পনা করি না যে আমাদের জীবনে কোনো অঘটন ঘটে যাক। কিন্তু তারপরও ঘটে যায়। তো আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটা আজকে আপনাদেরকে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম। আমি যখন এসএসসি পাস করি, তখন আমার বাসা থেকে বলবো না আগেই, কারণ আমার একটা বিয়ের প্রস্তাব আসে। তো সেখানে আমার বাবা বিয়ে দিতে রাজি হয়নি, আমার বড় ভাই নেই, তো বাবাও রাজি হয়নি। তারপরও ছেলেটা, আমি দেখতে মোটামুটি সুন্দরী ছিলাম, এর জন্য ছেলেটা মানে আমাকে দেখে বিয়ে করার জন্য বারবার শুধু ঘুরতেই থাকতো ঘটক নিয়ে। তো অবশেষে আমার বাবা রাজি হয়ে যায়, সেখানে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে দিয়ে দেওয়ার পরে আর দূরত্বটা আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্বটা অতটা বেশি ছিল না। তো বিয়ে দেওয়ার পরে প্রথম 6 মাস, 1 বছর, 1.5 বছরের মতো প্রায় সংসার সুখেই ছিল। তো যখন বাদ সাজলো কোথায়, ওই যে আমার একটা মেয়ে হয় 1.5-2 বছরের মধ্যেই, তখনই বাদ সাজে। তখন থেকেই আমার জীবনে অন্ধকার কালো নেমে আসে। তখন আমার হাজব্যান্ডের মধ্যে আমি মানে অন্যরকম একটা মানুষ খুঁজে পাই। তার আচরণ, কথাবার্তা সবই চেঞ্জ হয়ে গেছে। মানে সে একদম অন্যরকম একটা মানুষ হয়ে গেছে। তো চাকরি করতো বিয়ের পর থেকে, তার আগে থেকেই, বিয়ের পর অবধি পর্যন্তই আর কি। ঢাকায় চাকরি করতো, আর চাকরির সূত্রে সে ঢাকায় থাকতো। আর আমি থাকতাম ওর বাবা মার সাথে, গ্রামের বাড়িতেই থাকতাম। আর ও ঢাকায় থাকতো যেহেতু, মেসে থাকতো। আর আমি অনেকবার বলছি তাহলে বাসা নাও, আমি ঢাকা চলে আসি তোমার কাছে, দুজনে একসাথে থাকবো, কিন্তু ও কখনোই রাজি হয়নি। তো বাদশা কেন রাজি হয় না সেটা আমি পরে বুঝতে পারছি। সেটা হচ্ছে একটা মেয়ে, চট্টগ্রামের একটা মেয়ে, ওর সাথে মানে তার একটা ভালো একটা সম্পর্ক। চ্যাট করে, ইমুতে, মেসেঞ্জারে, মানে যে কোনো জায়গায় গেলে দেখা যায় তার সাথে ছবি দেয়। সে মেয়ে ওরে ছবি দেয়, ও মেয়েকে ছবি দেয়। আর ঢাকায় যে মেসে থাকে সেখানে আর কেউ থাকে না, শুধু ওই থাকে। তো সেখানে মেয়েটাও নাকি যাওয়া আসা করে, তো ফোন করে, সেটা আমি বুঝতে পারি। আবার যখন বাবার বাড়ি চলে আসি, তখন আমার একটা ননাসে মেয়ে ছিল, আমার শ্বশুর বাড়িতে থাকতো। তো যাওয়ার পরে ও বলতো যে মামি তুমি যখন যাও তখন মামা কিন্তু একটা মেয়ে নিয়ে আসে। তা আমার শ্বশুর শাশুড়ি নাকি কেউ কিছু বলে না, মেয়ে নিয়ে আসে, অন্য একটা মেয়ে নিয়ে আসে, সেটা ওনারা সাপোর্ট করে। তো তারপরেও মানে এরকম চলতেই থাকে। তারপরে মানে আমি গ্যাঞ্জাম করার পরে দেখা যায় ও মানে বিদেশ চলে যাবে, এরকমটা প্ল্যানিং করে। আর প্ল্যানিং করে ওই মেয়েটা কিন্তু সবই জানে। আর মেয়েটা মানে দেখা যাচ্ছে টাকা পয়সা সব কিছু দিয়ে সাপোর্ট করে ওই মেয়েটাকে। তো মেয়েটা সে অলরেডি ও চলেও যায়, আমাকে না জানিয়ে চলে যায়। আমি যখন বাবার বাড়ি চলে আসি, ঠিক তখনই ও মালয়েশিয়া চলে যায় আমাকে না জানিয়ে। তো মালয়েশিয়া যাওয়ার পর থেকে আমার সাথে ওর যোগাযোগ, পুরোপুরি যোগাযোগ বন্ধ, আমার সাথে কোনো যোগাযোগ নেই। তারপরে বুঝতে পারি ওই মেয়ের সাথে আমি কন্ট্যাক্ট করি, পরে মেয়ে বলে যে আমার সাথে যোগাযোগ আছে। তারপর কিছুদিন পরে মানে এমন একটা কথা শুনলাম, যেটা শুনে আমি আসলে পুরাই অবাক হয়ে গেছি। মেয়েটাকে পাসপোর্ট ভিসা করে সব কিছু করে মেয়েটার এবং মেয়েটার ফ্যামিলি সহ নাকি সে ওর কাছে নিয়ে নিছে, এবং নেওয়ার পরে বিয়ে করে ফেলছে। তো আর এখন আমার কি অবস্থা, আমি আছি এই অবস্থায়। আমি আমার মতো, আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার মেয়ের খরচ, আমার খরচ, কোনো খরচই দেয় না, আমার কোনো খোঁজ খবর নেয়, মানে ডিভোর্সও হয় নাই। এখন এই অবস্থায় আমি সংসার চালিয়ে যাচ্ছি বলতে আমি আমার বাবার বাড়িতে আছি, ছোটোখাটো একটা চাকরি করি, আর মেয়েটাকে পড়াশোনা করাচ্ছি। মেয়েটা ক্লাস 3-তে পড়ে, এখনও বুঝতে পারে কিছুটা। তো এভাবেই আমি ওর সংসারটা চালিয়ে যাচ্ছি, মানে আমার নিজেকে এবং আমার মেয়েটাকে চালিয়ে যাচ্ছি। এটা আসলে আমার কোনো মানে আমার জীবন কাহিনী না, এটা আমার পরিচিত আমার মেয়ের স্কুলের এক ভাবির জীবন কাহিনী। ওনার মানে লাইফের এরকমটাই গড়ছে। আর উনি মানে একা যুদ্ধ করে, মানে সংগ্রাম করে মেয়েকে মানুষ করতেছে। তো ওনার জীবন কাহিনীটাই আমাদের সাথে শেয়ার করছিল, আর আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটাকে আবার কেউ মনে করেন না যে এটা আমার জীবন কাহিনী, তাহলে কিন্তু পুরাই একদম মানে ভুল হবে। সম্পূর্ণ জীবন কাহিনীটা হচ্ছে সেভাবে। তো আমার এরকম বাস্তব কাহিনী কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।